যখন সেনাবাহিনী মাঠে ছিল, কারফিউ ছিল, চলাচল মানে বিশেষ নিষেধাজ্ঞা ছিল, এরকম পরিস্থিতিতেও আমরা মিটিং করেছি। তখন জামাতের নেতৃত্বে যে মিটিংয়ে শিবিরের একজন প্রতিনিধি থাকতো। সামগ্রিক দেশের পরিস্থিতি, আন্দোলন সংগ্রাম এটা নিয়ে বিশ্লেষণ। সমন্বয়ক যারা ছিলেন নজরদারিতে ছিলেন এবং প্রশাসন তাদের গ্রেফতার করে তাদেরকে বন্দি করেও রেখেছেন। এরকম পরিস্থিতিতে আন্দোলন একদিনের জন্য বন্ধ হয়। আমাদের ইসলামী ছাত্র শিবিরের সরাসরি দায়িত্বশীল বলা যায় যে যদি প্রথম সারি, দ্বিতীয় সারি এরকম কয়েক লেয়ারেরই আন্দোলন ছিল এবং কয়েকটি স্তর মেনটেন করে আন্দোলনটা পরিচালনা করা হয়েছে। স্পেশালি একজন ব্যক্তি মির্জা গালিব ভাই বা বিশেষ করে কিছু ব্যক্তি যারা মিডিয়াতে আলোচিত, আহ, আন্দোলন চলাকালীন সময় আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির বাইরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক দেশে এবং বিদেশে আমরা ধারাবাহিক প্রয়োজনের আলোকে সকলের সাথে আমরা যোগাযোগ করেছি, পরামর্শ গ্রহণ করেছি। এক্ষেত্রে মির্জা গালিব ভাইয়ের সাথে সরাসরি আমার যোগাযোগ না হলেও আমি আমার পক্ষ থেকে সরাসরি যোগাযোগ না হলেও আমাদের পক্ষ থেকে স্পেশালি এই আন্দোলনের সময় এক একজন ভাইয়ের এক এক দায়িত্ব ছিল। দায়িত্বের কারণেই তার সাথে যোগাযোগ করা করা হয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি যারা বেশ কয়েকজন সভাপতি আন্দোলন চলাকালীন সময়ে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবেই আন্দোলনটা যেন সফল হয় তার জন্য তারা পরামর্শ এবং পাশ থেকে সহযোগিতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শফিকুল ইসলাম মাসুদ ভাই থেকে শুরু করে যেহেতু তিনি একটি সংগঠনের বড় দায়িত্বে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী জামাতের সেক্রেটারির দায়িত্ব থাকাকালীন তার স্পেশালি দায়িত্বই ছিল আন্দোলনটাকে সফল করার জন্য। এ কারণে তিনি সহ তাদের ওই সময় আমি যেহেতু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, আহ, আমাদের সাবেক বা জামাতের ঢাকা মহানগরীর দক্ষিণের বিভিন্ন নেতৃবৃন্দ প্রত্যক্ষ পরোক্ষ সরাসরি মাঠে থেকে সহযোগিতা করেছেন। এর ভিতরে খুবই উল্লেখযোগ্য সবচাইতে বেশি আমি যাকে সহযোগিতায় পেয়েছি তিনি হলেন দেলোয়ার হোসেন ভাই, যিনি এই সাবেক কেন্দ্র সভাপতি। উনি সরাসরি মাঠে থাকতেন এবং আমাদের সাথে মহানগর দক্ষিণের পক্ষ থেকে তিনি সমন্বয় করতেন। এটা আমরা সরাসরি তাকে মাঠে পেয়েছি এবং আমাদের সাথে শাহবাগ থেকে শুরু করে আন্দোলনের সময় সরাসরি তিনি মাঠে অবস্থান করতেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখতেন। আচ্ছা, এখানে এতটুকু বলা যায় যে আন্দোলনের সময় টপ লেভেলের একটা অংশ তো কারাগারে ছিল। বিশেষ করে জামাতের একটা অংশ কারাগারে ছিল। আর কিছু ব্যক্তিরা ছিলেন যারা তথ্য জানতেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা ছোট্ট এই আন্দোলন সফল করার জন্য কমিটি ছিল এবং সেই কমিটির আমিও একজন মেম্বার ছিলাম। আমরা আমার প্রত্যহ দিন সকালেই এই আমরা খুব ভোরে, যখন সেনাবাহিনী মাঠে ছিল, কারফিউ ছিল, চলাচল বিশেষ নিষেধাজ্ঞা ছিল, এরকম পরিস্থিতিতেও আমরা মিটিং করেছি। তখন জামাতের নেতৃত্বে স্পেশালি প্রথমত এই মিটিংটা যাত্রা শুরু করেন হলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর উনি গ্রেফতার হন। গ্রেপ্তার হওয়ার পরে মিয়া গুলাম পরোয়ার এটাকে শুরু করেন, উনিও গ্রেপ্তার হন। এরপরে মৌলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে এবং এটিএম মাসুম ভাইয়ের নেতৃত্বে এই মিটিংটা প্রত্যেকদিন মিটিং হতো এবং সে মিটিংয়ে শিবিরের একজন প্রতিনিধি থাকতো। সামগ্রিক দেশের পরিস্থিতি, আন্দোলন সংগ্রাম এটা নিয়ে বিশ্লেষণ। তো সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি যে তারা তো আন্দোলনের কিছু তথ্য পাত্র জানতেন। তবে ছাত্ররা যেভাবে আন্দোলন করতেন, ছাত্রদের যে আন্দোলনের সমন্বয়টা ছিল, তারা সরাসরি মাঠ লেভেলে ছাত্রদের সাথে আন্দোলন চলাকালীন সময় ওই ধরনের সমন্বয় করা তারা তাদের পক্ষ থেকে করতেন না। এরকম অনেকটা এরকমই যে সমন্বয়ক যারা ছিলেন, আহ, যারা প্রথম সারির, বলা যায় যে নাহিদ আসিফ থেকে শুরু করে যারা, তারা তো একটা সময় পর্যন্ত বেশ কিছুদিনই তারা প্রশাসনের নজরদারিতে ছিলেন এবং প্রশাসন তাদের গ্রেফতার করে তাদেরকে বন্দি করেও রেখেছেন। এরকম পরিস্থিতিতে আন্দোলন একদিনের জন্য বন্ধ হয়। তার মানে হলো নিচের যে যারা ছিলেন আর কি দায়িত্বে, এই সমন্বয়কের বা আমাদের ইসলামী ছাত্র শিবিরের সরাসরি দায়িত্বশীল, তারা আন্দোলনটা পুরোটাই
নিয়ন্ত্রণ করতেন এবং তারা চালাতেন। সেক্ষেত্রে বলা যায় যে যদি প্রথম সারি, দ্বিতীয় সারি এরকম কয়েক লেয়ারেরই আন্দোলন ছিল এবং কয়েকটি স্তর মেনটেন করেই আন্দোলনটা পরিচালনা করা হয়েছে।